হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আসলে এই গল্পটা গত বছর ছেড়েছিলাম, কিন্তু কারণবশত আমি গল্পটা নিয়মিত দিতে পারিনি, তাই এখন আবার শুরু করছি। আর যারা আগের পর্বগুলো শুনোনি তাদের জন্য প্লেলিস্ট করে দেওয়া হয়েছে, আর লিংক কমেন্টে পিন করা আছে। আশা করি গল্পটা তোমাদের খুব ভালো লাগবে। সবাইকে ভালোবাসা অবিরাম। সবকিছুর একটা লিমিট থাকে। পেয়েছেটা কি সে আমাকে? চেঁচিয়ে বাড়ি মাথায় তুলে নিলাম। এমনভাবে চেঁচানো শুনে পুতুল আপু, মুন্নি আপু ও তিন্নি আপুর রুম থেকে বের হয়ে আসলো। আমার দিকে সরু দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন ছুড়ল। কি হয়েছে? কে তোকে কি পেয়েছে? আমি ওপর নিচ তাকিয়ে ব্যাকতলার মতো প্রশ্ন ছুড়লাম। আমি কখন বলেছি আমাকে কেউ কিছু পেয়েছে? তিনজনে আর চোখে একে অপরেরকে দেখে আবারও বলল, 2 মিনিট আগেই তো চেঁচিয়ে বললি। আমি কিছু বলিনি। তোমাদের তিনজনের কানের সমস্যা। যাও ডক্টর দেখাও। দুনিয়ায় যতগুলো বয়রা সব আমার বংশে আল্লাহ দিয়েছে বলে তাদের সামনে থেকে চলে গেলাম। কি বলে গেল? আমাদের বয়রার সার্টিফিকেট দিয়ে গেল। ও নিজে পাগল সেটাও জানে। রুমে এসে ঝটপট রেডি হয়ে গেলাম। কলেজ যেতে হবে আমার যে কোনোভাবে। আজ কলেজ মিস করা যাবে না। রেডি হয়ে কলেজের জন্য বেরিয়ে পড়লাম। একাই আসতে হলো। রিয়ার পেটে ব্যথা, তাই বাড়িতে রেস্ট নিচ্ছে। কলেজে এসেও শান্তি নেই। একটু ক্লাসে মনোযোগ দিতে পারছি না। আমার আমার বান্ধবীগুলান আমাকে জ্বালিয়ে খাচ্ছে। আরও একজন, সে আজ কলেজে আসেনি। দোস্ত, ওই দিন রাস্তায় তোর অব্র ভাইয়াকে দেখেছি, বুঝছিস? বাইক কি স্পিডে চালিয়ে যাচ্ছে, যা জোশ লাগছিল না? আমি ভ্রু কুচকালাম আর চোখে তাকিয়ে প্রশ্ন ছুড়লাম। বাইক চালাচ্ছিল আর তুই তাকে দেখে ফেলেছিস? তোর চোখ তো চিলের চোখের থেকেও এক ধাপে গিয়ে। আরে কি যে বলিস না তুই! আমি বাজারে গিয়েছিলাম আম্মুর সাথে, তখন দেখলাম একটা ব্ল্যাক পাঞ্জাবি পরা ছেলের ব্যাগ। তো পেছন থেকে দেখে এতটা ক্রাশিত লাগছিল, কি বলবো। তাই আমি ঠায় দাঁড়িয়ে রইলাম মুখটা দেখার জন্য। মিনিট কয়েক পর সে দোকান থেকে বেরিয়ে আসে। পেছনে ঘুরলে আমি তাকে দেখে শূন্যে ভাসতে লাগলাম। ওনার চেহারা দেখে চিনলাম যে তোর অব্র ভাই। আর বলিস না, যা কিউট রে, কি বলবো আমি। হইছে হইছে, তোর ন্যাকামি বন্ধ কর। ওই মোটামুটি একটু কিউট আর কি। কি বলিস দোষ এসব? তুই তাহলে তাকে ভালো করে দেখিসনি, দেখলে নিশ্চয়ই ক্রাশ খেতে। আল্লাহ, সে কত কিউট! তুই জানিস, তাকে দেখার পর আমার বুকের ভিতর চিলিক পেরে উঠেছিল। মাই লাভ, মাই ক্রাশ। ওর কথা আর হজম হচ্ছে না, তাই দুই হাত দিয়ে ওর চুল ধরে টান মারলাম। নিঝুম ব্যথা পেয়ে মাগো বলে চেঁচিয়ে উঠল। স্যার ভ্রু কুচকে আমাদের দিকে তাকালেন। কণ্ঠ কঠোর করে বললেন, কতদিন বলছি তোমরা চারজন একসাথে বসবে না, তবুও কেন বসো? বের হয়ে যাও আমার ক্লাসরুম থেকে। পুরো ক্লাস বাইরে থাকবে। এমনিতেই মুড অফ, তার ওপর বাচালটার বকবক শোনার থেকে বাইরে গিয়ে গাছের নিচে বসে বাতাস খাওয়াই ভালো। হনহনিয়ে বের হয়ে চলে আসলাম ক্লাস থেকে। বাইরে এসেও শান্তি নেই। বাইরে তীব্র রোদ, তার উপর ফাজিল অসভ্য মেয়ে অভ্র ভাইয়াকে নিয়ে গুনগান আমার মাথা গরম করে ফেলেছে। স্যার ক্লাস থেকে বের হয়ে গেলেই আমরা তিনজন ঢুকে পড়ি। বিরক্তি নিয়ে ক্লাস শেষ করলাম। কলেজ গেটের সামনে এসেই চরম লেভেলের অবাক হলাম। চোখ জোড়া কপালে উঠে গেল। কলেজ গেটের সামনে বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে অভ্র ভাইয়া। পরনে ব্লু শার্ট, হাতা ফোল্ড করা, কালো প্যান্ট, চুলগুলো কপালের একপাশে পড়ে আছে। হাতে মোবাইল, দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইল স্ক্রল করছে। আমি দেখিনি প্রথমে, দেখেছি নিঝুম। ওর নজরে পড়তেই চেঁচিয়ে উঠল। আরে, আমার ক্রাশ! নিঝুমের দৃষ্টি লক্ষ্য করে সামনে তাকিয়ে দেখি উনি দাঁড়িয়ে রয়েছে। দেখতে অবশ্য কিউট লাগছে, তাতে আমার কি। ডোন্ট কেয়ার অ্যাটিটিউড নিয়ে চলে যাচ্ছিলাম, তবুও সে দেখে ফেলেছে। পেছন থেকে ডেকে বলল, বর্ষা, দাঁড়া। আমি ঠোঁট উল্টো করে দাঁত দিয়ে হালকা চাপ দিলাম। চোখ জোড়া খিচে বন্ধ করে নিই। এক দীর্ঘশ্বাস ফেলে পেছনে ঘুরে তাকিয়ে জোরপূর্বক হাসার চেষ্টা করে নিঝুমকে উদ্দেশ্য করে বললাম, কোথায় থেকে কুত্তার ঘেউ ঘেউ আওয়াজ আসছে রে? দমকা হাওয়ার মতো সামনে এসে দাঁড়িয়ে রাগী কণ্ঠে পড়ল। কি বললি তুই? অবাক হওয়ার মতো ফ্যালফ্যাল নয়নে তাকিয়ে থেকে পাল্টা প্রশ্ন ছুড়ে দিলাম, জি আমাকে বলছেন? রাগে দাঁতে দাঁত চেপে বললাম, তোকেই বলছি, তুই আমাকে কুত্তা কেন বললি? নিঝুম, উনিকে আর যাই হোক
ওনাকে বলে দে আমি কারোর নাম ধরে বলিনি, আমি জাস্ট কুত্তা বলেছি। আর উনি কি কুত্তা নাকি যে ওনার গায়ে লেগেছে? দোস্ত ব্লু শার্টে যা জোস লাগছিল না রে। নেশালো কণ্ঠে আমার কানে কানে বলতো। পেছনে তাকিয়ে ওর পায়ের ওপর পাড়া দিয়ে ফুঁসতে লাগলাম। আমার বেস্ট ফ্রেন্ড হয়ে কিভাবে আমারই পেছনে আমারই কানে কানে তাকে সুন্দর বলে ননসেন্স রাগ দেখিয়ে চলে যেতে নিলে সে ডেকে বলল, আমি তোকে পিক করতে আসি, বাইকে ওঠ। সকালে চুল ধরে টান মেরেছিলি মনে নেই? কিছুতেই তোর সাথে যাব না। কাল অবধি আপনি করে বলছিলি, আর এখন তুই। নিঝু আমাকে টেনে অভ্র ভাইয়ার সামনে থেকে কিছুটা দূরে নিয়ে আসলো। কানে কানে আবারও বলল, দেখ দোস্ত, আমার কলেজে লাগে, তুই কেন আমার সাথে এমন কথা বলছিস? আমি যেন আকাশ থেকে পড়লাম। অস্পষ্ট স্বরে মুখ থেকে বের হয়ে আসলো, তোরও মানে? তো ও তোর কবে হলো? যবে থেকে আমি ওকে দেখেছি। তুই চুপ করবি নিঝুম? সকাল থেকে মাথা খেয়ে ফেলছিস, ওই ঘুরে ফিরে এক কথাই বলছিস। তোরও না যা ওর কোলে গিয়ে বসে থাক। আর যদি তাও না হয় গিয়ে বল তোকে বাড়িতে ড্রপ করে দিতে। আমার মাথা খাস না। বলে নিঝুমকে এড়িয়ে হাঁটতে লাগলাম। অসহ্য হয়ে গেছে। কি আছে ওর মধ্যে যার জন্য যেই দেখে সেই প্রেমে পড়ে যায় আজব। নিজের মধ্যে বিড়বিড় করে বলছিলাম। হঠাৎ মাথা তুলে রাস্তায় এক নজর তাকাতেই চোখ আটকে গেল। সত্যি সত্যি অভ্র ভাইয়া নিঝুমকে বাইকের পেছনে তুলে বাইক স্পিডে চালিয়ে যাচ্ছে। আমি তাকাতে যেন আরও স্পিড বাড়লো। সাথে নিঝুম আমার উদ্দেশ্যে ফ্লাইং কিস ছুড়ে দিল। রাস্তার মাঝে ভেবাচাকা খেয়ে দাঁড়িয়ে আছি। প্রচুর মেজাজ খারাপ হলো। আমি যাইনি বলে কি আমার ফ্রেন্ডকে নিতে হবে নাকি? আমাকে আর দুই একবার বললেই আমি হয়তো রাজি হয়ে যেতাম। রাগ উঠে গেল মাত্রাতে। আমার মস্তিষ্ক আমাকে জানান দিচ্ছে আমাকেও কিছু একটা করতে হবে, হার মানলে চলবে না। তখনই রাস্তায় আমার পাশে একটা বাইক এসে থামলো। চোখ পাকিয়ে তার দিকে তাকালাম। ছেলেটার গায়ের রং শ্যামলা বর্ণের, তবে ফেস কাটিং অতটাও খেয়াল করিনি। একবার তাকিয়ে চোখ নামিয়ে হাঁটতে শুরু করলাম। ছেলেটা আমার হাঁটার সাথে তাল মিলিয়ে বাইক স্লো টানছে। আমি কয়েকবার আর চোখে তাকিয়েছিলাম ছেলেটার দিকে। খারাপ মনে হলো না, তাই আমিও পাত্তা না দিয়ে জোরে পা চালিয়ে হাঁটতে লাগলাম। সে আমার সামনে বাইক থামিয়ে বলল, একা একা যাচ্ছেন, চাইলে আমি আপনাকে ড্রপ করে দিতে পারি। আমার মস্তিষ্ক তখন শূন্য মাথায় ঘুরছে। তখন অভ্র ভাইয়ার সাথে নিঝুম চলে গেছে। ছেলেটা ড্রপ করার কথা বলার পরপরই আমি কোনো কিছু না ভেবেই একটা অচেনা ছেলের সাথে যেতে রাজি হয়ে গেলাম। আমি বাইকের পেছনে উঠে বসতেই উনি বাইকে স্টার্ট দিলেন। কিছু দূর যাওয়ার পর খেয়াল করলাম আমাদের রাস্তার আনাচে কানাচে কোথাও অভ্র ভাইয়া নেই। বাড়ির সামনে এসে উনি আমাকে নামিয়ে দিলেন। আমি ওনাকে কয়েকবার বাড়িতে আসতে বলেছি, কিন্তু তাতে উনি দ্বিধাবোধ বললেন, পরে একদিন সময় করে আসবো। আমি মুচকি হেসে ওনাকে বিদায় জানিয়ে গেটের ভেতরে ঢুকলাম। দারোয়ান দাদাকে সালাম জানিয়ে চলে আসি। সিঁড়ি দিয়ে গুনগুন করে গান গাইতে গাইতে উঠছিলাম। সিঁড়ির ওপর পা স্লিপ করে পড়ে যাই। বাবাগো বলে চিৎকার দিয়ে উঠি। ওপরের রুম থেকে আমার সবগুলো ভাই বোন বের হয়ে আসে। আমি পড়ে গেছি। ছুটে এসে আমাকে তুলে ওঠাবে তা না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবগুলো অট্টহাসিতে মেতে উঠেছে। প্রচুর খারাপ লাগছে আমার পায়ে লাগা ব্যথার জন্য না। আমি পড়ে গেছি, ওরা হাসছে তা দেখেই। চোখের কার্নিশে এক ফোঁটা অশ্রু জমাট বেঁধেছে। গড়িয়ে পড়বে এমন সময় কারোর শক্তপোক্ত হাতের হেঁচকা টানে দাঁড়িয়ে পড়লাম। মাথা তুলে দেখব কে, সেটুকুও সময় পাইনি। সে আমাকে দাঁড় করিয়ে সেকেন্ডের মধ্যে পাজা কোলে তুলে নিয়েছে। সিঁড়ি দিয়ে উঠে সোজা আমার রুমে নিয়ে আসে। রুমের মাঝ বরাবর দাঁড় করিয়ে দেয়। পায়ে আমার এখনো টনটন ব্যথা করছে। আমাকে ছেড়ে দিয়ে সে দরজা আটকে দিল। আমার সামনে এসে দাঁড়ালো। চোখাচোখি হতেই আমি ভয় পেয়ে গেলাম। চোখগুলো রক্তবর্ণ ধারণ করেছে। চোখ দিয়ে মানুষকে ধ্বংস করে দেবে এমন। আমি ভীতু কণ্ঠে কিছু বলতে যাব, তার আগেই সে আমাকে অবাক করিয়ে দিয়ে বলল, ওই। তার পুরুষালী শক্তপোক্ত হাতে এমনভাবে চেপে ধরেছে, এই বুঝি আমার হাতের হাড় কট করে ভেঙে যাবে। দাঁত কিলবিল করে কঠোর গলায় বলল, ছেলেটা কে ছিল? আমি মিনমিন কণ্ঠে বললাম, আমি চিনি না। চিনিস না তো বাইকের পেছনে কেন উঠেছিলি? ধমকের স্বর এতটাই তীক্ষ্ণ ছিল যে চোখ জোড়া বন্ধ করে ফেলি। হাত আমার আরো শক্ত করে চেপে ধরলো, যার জন্য আমি ব্যথায় কুকিয়ে উঠলাম। উফ, লাগছে আমার। আমারও লেগেছিল যখন তোকে ওই ছেলের বাইকের পেছনে দেখেছিলাম।
কোন সাহসে তুই অন্য একটা ছেলে বাইকের পেছনে উঠলি? আমি যখন গিয়েছিলাম তখন আমার বাইকের পেছনে কেন তেজ দেখে উঠিসনি তুই? আমার ইচ্ছা হয়েছিল তাই উঠেছি, তার কৈফিয়ত তোমাকে দিতে যাব না। হাত ছাড়ো আমার, না হলে। না হলে কি করবি তুই আমার? বলে কিছুটা টান মারলো। আমি তাল সামলাতে না পেরে উপচে পড়লাম তার বুকে। চোখ জোড়া খিচে বন্ধ করে নিয়েছিলাম। মাথার সাথে বুকের ছোঁয়া লাগতেই আমি নিজ থেকে সরে যেতে চাইলাম। অভ্র ভাইয়া সে আমার হাত ছেড়ে দিয়ে আমার দুই বাহু তার দুই হাত দিয়ে শক্ত করে চেপে ধরলো। আমাকে কিছুটা ঝাঁকিয়ে বলল, কি হয় ছেলেটা তোর? বয়ফ্রেন্ড? আমার বুদ্ধি শুদ্ধি লোভ পেয়েছিল হয়তো, তাই প্রত্যুত্তরে আমি তেরা কথা বলি। জানি না কেন উনি হঠাৎ এমন বিহেভ করছে, আমার বোঝার বাইরে। হ্যাঁ, আমার বয়ফ্রেন্ড, তাতে আপনার কি? বর্ষা? বলে হাত ছেড়ে ছুড়ে ফেলে দেয় আমাকে মেঝেতে। আমার রুম থেকে চলে যাওয়ার সময় দরজা বিকট শব্দ করে বন্ধ করে যায়। ইচ্ছে তো করছিল চুলগুলো টেনে টেনে ছিঁড়ে দিতে। গরু কোনহানকার! পায়ের ব্যথা এখনো রয়েছে, তার সাথে এখন হাতও ব্যথা করছে। মরণ। 1 ঘন্টা ধরে একটা ম্যাচ নিয়ে বসে রয়েছি। আন্ডা ঘোড়ার ডিমও পাচ্ছি না কিছুতেই। ইচ্ছা করতেছে বই খাতা দুটোকেই ছিঁড়ে জানালা দিয়ে ফেলে দিতে, কিন্তু বই ছিঁড়লে স্যার আমাকে গরম পানিতে সিদ্ধ করবেন। অনেকক্ষণ চুলের মধ্যে হাত গুজে বসে থাকতে দেখে রুমে আসলো তিন্নি আপু। আমার কাঁধের উপর হাত রেখে বলল, আবারও ম্যাথে সমস্যা? আমি তার দিকে মুখ তুলে তাকিয়ে উপর নিচ মাথা নাড়লাম। তিন্নি আপু আমার সামনে একটা চেয়ার টেনে বসলো। আমার হাত থেকে বই ও খাতাটা সে নিয়ে নেয়। বেশ কিছুক্ষণ বই ও খাতায় চোখ বুলিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, বসু, তুই বরং অভ্র ভাইয়ার কাছে যা, সে তোকে সবটা ক্লিয়ার করে বুঝিয়ে দেবে। আমার একটা ইম্পর্টেন্ট কল করতে হবে, আসছি আমি। বলে খাতাটা টেবিলের ওপর রেখে চলে গেল। কি ভাবছেন সত্যি সত্যি কল করতে গেছে? ডাহা মিথ্যা কথা। পারছিল না তাই ঢপ মেরে পালিয়েছে, কিন্তু যাওয়ার আগে ভালো বুদ্ধি দিয়ে গেছে। কিন্তু আমি এখন শুভ্র ভাইয়ার রুমে যাব কিভাবে? সে তখন আমার সাথে কি বাজে ব্যবহারটাই না করেছিল বলে চুপটি মেরে কিছুক্ষণ মুরগির বাচ্চার মতন ঝিমোচ্ছিলাম। কলমের উল্টো দিক দিয়ে মাথা চুলকাতে চুলকাতে ভাবলাম, আমি তো তার কাছে দরকারে যাব, আর সে তো বলেই দিয়েছিল দরকার ছাড়া তার রুমে না যেতে। এখন তো আমার দরকার, তাই যেতেই পারি। কিন্তু দুপুরের মতো লাগাম ছাড়া বিহেভ করলে তখন আবারও যদি ধাক্কা দিয়ে ফেলে দেয়, আরে দূর, দিলে দেবে। রুমে বসে বসে এত চিন্তা করতে পারবো না। গিয়ে তো দেখি কি করে, যদি বকে চাচি আম্মুর কাছে বিচার দেব বলেই বই খাতা কলম হাতে নিয়ে বের হয়ে পড়লাম। মনের মধ্যে চড়ুই পাখির বাসার মতো ছোট্ট ভয় বাসা বেঁধেছে। না জানি এখন কি হয়। রুমের সামনে এসে বিপদ তাড়ানি ফু দিলাম চিপুকে। শুকনো ঢোক গিলে রুমের দরজায় নক করলাম। সে ভেতর থেকে বলল, দরজা খোলা আছে। দরজা আলতো হাতে খুললাম। ভেতরে উকি দিয়ে দেখার চেষ্টা করছি উনি করছেটা কি। এমন সময় সে না দেখেই ফসফস করে বলে উঠল, কোনো প্রয়োজন থাকলে ভেতরে আসতে পারিস, আর নয়তো আমার রুমে উকি চুকি মারার জন্য চল লাগাবো। দরজা ঠাস করে খুলে দাঁড়িয়ে ভেজা বিড়ালের মতো বললাম, ওই আমার ম্যাথ আমতা করে বলছি, মুখ দিয়ে যেন কথাই বের হচ্ছে না। বই আর খাতা টেবিলের ওপর রেখে 2 হাত দূরে দাঁড়া, মোটে আমার গা ঘেঁষে দাঁড়াবি না। ইচ্ছে করছে বইগুলো টেবিলের উপর না রেখে তার মাথায় রাখে। অসভ্য। যেভাবে বলছে মনে হচ্ছে জীবনেও কোনো মেয়ের সঙ্গে চিপকাচিপকি করেনি। আজকেও তো নিঝুমকে বাইকের পেছনে। তোর ভাবনার বিচ্ছেদ ঘটিয়ে বাস্তবে ফিরাই। তার কথা শুনলে কেন জানি শরীর জ্বলে। আমার রাগে দাঁত কটমট করছি। বই খাতা টেবিলের ওপর রেখে আমি কিছুটা দূরে সরে দাঁড়ালাম। শুরুতে ভালোই ছিল, সে যে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল তার সেদিকে কোনো ভাবান্তর নেই। সে একদম নর্মাল বসে রয়েছে। বিপত্তি তো তখন ঘটে যখন সে আমার বইয়ের কয়েক পৃষ্ঠা উল্টিয়ে দেখতে লাগে। পৃষ্ঠা উল্টিয়ে পাল্টিয়ে দেখছে আর বলছে, আর কোনো জায়গায় প্রবলেম হলে বলতে পারিস। আমি কিছু বলতে যাব তার আগে অভ্র ভাইয়ার ফর্সা মুখ রাগে লাল হয়ে গেল। সে রক্তচক্ষু নিক্ষেপ করে তাকিয়ে বলল, এটা কি? আমি তার দৃষ্টি নিক্ষেপ দেখে ভয় পেয়ে 2 কদম পিছিয়ে যাই। সে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে আমার সামনে এসে আমার হাত আবারও শক্ত করে চেপে ধরল। ব্যথায় আমি আবারও কুঁকড়ে উঠলাম। কান্না পাচ্ছে আমার ভীষণ,
এখানে আসা আমার উচিতই হয়নি। ব্যথার উপরে আবারও ব্যথা, এক জায়গাতেই আবারও চেপে ধরেছে। আমি চোখ জোড়া পিটপিট করে তার দিকে তাকালাম। সে রাগী গলায় বলল, এই চিরকুটটা কিসের? কে দিয়েছে তোকে এই চিরকুট? আমি তার কথার আগামাথা কিছুই বুঝতে পারছি না। নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে বইসহ চিবুক চিরকুট আমার দিকে ছুঁড়ে মারলো। আমার উপর বইটা পড়লো, গা ছুঁয়ে মেঝেতে পড়ে যায়। মেঝে থেকে বই ও চিরকুটটা হাতে নিলাম, খুলে দেখলাম তাতে কি লেখা রয়েছে। খুবই সুন্দর হাতের লেখা। হাতের লেখা দেখে যেন আমি ক্রাশ খেয়েছি। চিরকুটে লেখা, যখন তুমি আমার কাছাকাছি থাকো না, তখন তোমাকে স্মরণ করি আমি পরম সুখ অনুভব করি প্রিয়তমা। আমার সময়গুলো তোমাকে ছাড়া সুখে কাটানো যায় না। আমার হৃদয়ের অনুভূতি এবং সুখের কল্পনার আশেপাশে রয়েছে কেবল তুমি। আমি চিরকালের জন্য তোমার মিষ্টি এবং প্রেমময় স্পর্শ পেতে চাই। তোমার প্রেমিক পুরুষ। লেখা পড়ে আমি মুগ্ধ। যেই দিক না বেটা জন্মের রোম্যান্টিক। নিজের মনের মধ্যে লাড্ডু ফুটছে। ভুলবশত মুখ দিয়ে বের হয়ে আসলো, ওয়াও, টোটাল ফিদা বলে সামনে দাঁড়িয়ে থাকা লোকটার দিকে তাকাতেই ভয়ে স্তব্ধ হয়ে গেলাম। এতটা নিস্তব্ধতা আমাকে জানান দিচ্ছে ঝড়ের পূর্বাভাস। আমি কিছু বলার আগেই সে আমার হাত শক্ত করে চেপে ধরে বলল, টোটাল ফিদা? কে দিয়েছে এই লাভ লেটার তোকে? নিশ্চয়ই বাইকের ছেলেটা না? সে তো আবার তোর বয়ফ্রেন্ড। নাম কি যেন ওর? শেষের টুকু ধমকের স্বরে চেঁচিয়ে বলল। আমি তার হাত থেকে নিজের হাত অতি কষ্টে ছাড়িয়ে নিলাম। ওনার চোখের দিকে চোখ জোড়া ছোট ছোট করে তাকিয়ে রয়েছি। ওনার দৃষ্টি আমার চোখের মধ্যে সীমাবদ্ধ। এক হাত দিয়ে টেবিলের ওপর থেকে খাতাটা হাতে নিয়ে বুকে সাহস সঞ্চয় করে বললাম, নাম জিজ্ঞেস করা হয়নি, আবার দেখা হলে জিজ্ঞেস করব, তখন না হয় তোমাকে জানিয়ে দিব বলে রুম থেকে ছুটে পালালাম। সে সেখানে দাঁড়িয়ে থেকেই ভ্রু কুচকিত করে তাকিয়ে রইল। পেছনে হয়তো বা আসতো, কিন্তু তার আগেই ওনার ফোনের রিংটোন বেজে ওঠে। দাঁত কটমট করে ফোন নিয়ে বেলকুনিতে চলে যায়। যেভাবে ছুটে এসেছি আমার হাত পা শরীর কাঁপছে। বিছানার উপর বসে রয়েছি, এদিকে হাঁপাচ্ছি। রুমের মধ্যে বৃষ্টি। রিমা প্রবেশ করলো। আমাকে এভাবে হাঁপাতে দেখে প্রশ্ন ছুড়ল, কি হয়েছে? আর আমি কিছু বলার আগেই রিমার দৃষ্টি আকর্ষণ করলো আমার হাতের নীল চিরকুটটা। কালার পেপারের কালারটা নীল, তার মধ্যে লেখার শব্দগুলো যা যে পড়বে তারই লেখকের প্রেমে পড়তে ইচ্ছে করে। হাত থেকে ছোঁ মেরে কাগজটা নিয়ে নিল। মুখ দিয়ে বলতে বলতে কাগজটা খুলছে। কিসের কাগজ এটা? নিজেই খুলে দেখে নে। কাগজের ভাঁজ খুলে তা পরক্ষণ করতেই রিমা হাঁ হয়ে গেল। বাকিরা রিমার অবস্থান পর্যবেক্ষণ করে তারাও ভ্রু কুচকিত করে প্রশ্ন ছুড়ে দিল, কি হয়েছে? কি এমন পড়লি যার ফলে এমন ঠ মেরে দাঁড়িয়ে রয়েছিস? রিমা কোনো কথাই বলল না, শুধু কাগজটা বাকি দুজনের দিকে বাড়িয়ে দিল। ওদেরও লেখাটা পড়ে একই অবস্থা। তিনজনে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রয়েছে আমার দিকে। আমি লজ্জা পেয়ে বিছানায় ঠাস করে শুয়ে পড়ি। ওরা তিনজন আমার পাশ কেটে শুয়ে বলল, কি রে, তোর প্রেমিক পুরুষ? আমি ওদের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে বললাম, আরে আমি যদি জানতাম কে। হো, জল গড়িয়ে এত দূর আর আমরা কিছুই জানি না? তেমন কিছুই না, আমিও জানি না কে সে। আমার বইয়ের পৃষ্ঠার মধ্যে থেকে হুট করে বের হয়ে আসছে। জানি না কে রেখেছে আর কোথায় থেকে আসলো বা কে দিয়েছে। লাইক সিরিয়াসলি? বৃষ্টি ভ্রু কুচকিত করে প্রশ্ন ছুড়ল, ইয়া, তোর প্রেমিক পুরুষকে খুঁজে বের করতে হবে। তা তো বের হতেই হবে। তখনই দরজা ঠেলে রুমে প্রবেশ করলো। ক্যাম্পাস ভর্তি ছেলে পোলের সামনে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। চোখ জোড়া ছলছল করছে, এই বুঝি টুপ করে অশ্রু গড়িয়ে পড়বে। কিন্তু আমি যথাসম্ভব অশ্রু আটকে রাখার চেষ্টা করছি। কলেজের সকল ছাত্রছাত্রীদের সামনে সিসকাদুনি মেয়েদের মতো কাঁদলে আমার ইমেজ নষ্ট হয়ে যাবে তাদের সামনে। কিন্তু চোখ যে বাধা মানতে নারাজ, চাইছে অশ্রু বিসর্জন দিতে। নির্দয়া পাষাণ ব্যক্তির সজোরে কষে গালে চড় থাপ্পড় মারল। তার কি মায়া দয়া নেই নাকি? মনে তো হচ্ছে হয়নি। এভাবে কেউ মারে? কান্না পাচ্ছে খুব। সকলের দৃষ্টি এখন আমাদের দুজনের উপর স্থির।
সকলে ঘুরে ঘুরে দেখছে আমাদের দুজনকে, সাথে মনে মনে উপন্যাস তৈরি করছে। চোখের জল আটকিয়ে রাখার চেষ্টায় সফল হয়েছিলাম, কিন্তু অবশেষে ব্যর্থ হয়ে গেলাম তার চিৎকার শুনে। টুপ করে কার্নিশ বেয়ে গড়িয়ে পড়লো এক ফোঁটা নোনা জল। কলেজে ছেলেদের সঙ্গে ঠলাঠলি করতে আসিস তাই না? ছেলেদের গায়ের সঙ্গে গা ঘেঁষতে চলতে খুব ভালো লাগে তোর। আয়, আমি ঘষে দিচ্ছি, দেখি কত ভালো লাগে। কঠোর গলায় কথাগুলো বলল। মাথা নত করে কথাগুলো হজম করলাম। অশ্রুকণা চোখ বেয়ে গড়িয়ে তখনই পড়ল যখন সে আমার হাতের কবজি শক্ত করে চেপে ধরে। কলেজের এক সিনিয়র ভাইয়ের সাথে আমাকে পাশাপাশি দাঁড় করালেন। ভাইয়ার হাতের সাথে আমার হাত ঘষা লাগতেই আমার চোখ দিয়ে পানি পড়ে। ইচ্ছে করছে তাকে ধরে কষে উল্টো হাতে এক থাপ্পড় মারি, কিন্তু তা আমি করতে পারবো না। নিজেকে অতি দুর্বল মনে হচ্ছে এই মুহূর্তে ওনার জায়গায় অন্য কেউ হলে আমি নির্ঘাত চড় মারতে দুবার ভাবতাম না, কিন্তু ওনাকে কিভাবে রাগ কন্ট্রোল করতে পারছি না বলেই চোখ দিয়ে জল গড়িয়ে গাল লেপটে যাচ্ছে। আমি 2 হাত দিয়ে কলেজ ড্রেস শক্ত করে চেপে ধরি, মুঠিবদ্ধ করে নিয়ে চোখ জোড়া খিচে বন্ধ করে নিই। খানিক বাদে শুকনো এক ঢোক গেলাম, জোরে নিঃশ্বাস ফেলে চোখ জোড়া চট করে খুলে সামনে দাঁড়িয়ে থাকা লোকটার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে তাকালাম। দাঁতে দাঁত চেপে কর্কশ কণ্ঠে চেঁচিয়ে বললাম, সমস্যা কি আপনার? বলা নেই কওয়া নেই, হুট করে এসে চড় মেরে দিয়েছেন। পেয়েছেনটা কি? 2 দিন ধরে দেখছি আপনি আমার সাথে রুড বিহেভ করছেন। কারণ কি তার? আপনি বিনা দোষে আমার গায়ে হাত তুলতে পারেন না। দোষ করলে শাসন করার জন্য আমার বাবা মা জীবিত রয়েছে। আপনাকে তারা শাসন করার দায়িত্ব দেয়নি। আমি আমার ফ্রেন্ডদের সাথে দুষ্টুমি ফাজলামি করতেই পারি, তার জন্য আপনি কোন আক্কেলে আমার গায়ে হাত তুললেন? ভাবেনটা কি আপনি নিজেকে? মুরাদ আমাদের ফ্রেন্ড, অন্য দিক দিয়ে আহিতার বয়ফ্রেন্ড। ও আমার হাত থেকে চিরকুটটা ছিনিয়ে নিয়েছিল, আমি সেটাই ওর কাছ থেকে নিতে গিয়েছিলাম। ও আমার থেকে লম্বা হয়, আমি ওর হাত অবধি নাগাল পাচ্ছিলাম না, সেজন্যই লাফাচ্ছিলাম যাতে করে চিরকুটটা হাতে পেতে পারি। মোটেও আমি মুরাদের গায়ের সাথে ঘষাঘষি করিনি। আপনি যথেষ্ট শিক্ষিত, আপনার মুখে এসব ভাষা শোভা পায় না, তাও সেটা নিজের ছোট বোনদের সাথে। চোখ দিয়ে কোনো কিছু দেখেই সেটা সত্যি মনে করবেন না, সত্যটা আগে যাচাই করবেন, তারপর সিন ক্রিয়েট করবেন। বড় ভাই বলে আমি কিছু বললাম না, অন্যথায় ইট মারার অপরাধে পাতকেল আমিও মারতে জানি, মিস্টার আফনান আহমেদ অভ্র। কথাগুলো বলে ক্যাম্পাস থেকে সোজা বেরিয়ে গেলাম। উদ্দেশ্য অডিটোরিয়ামে যাওয়া, সেখানেই আড্ডা দিচ্ছে ও রিহার্সাল করছে আমার ক্লাসমেটগুলা, সাথে আমার বোন ও বান্ধবীগুলো। আমি মুরাদের সাথে ক্যাম্পাসে গিয়েছিলাম। জুনিয়র একটা মেয়ে এসে বলেছিল আমার জন্য ক্যাম্পাসে কেউ একজন অপেক্ষা করছে। আমি একাই যাচ্ছিলাম, পেছন থেকে মুরাদ বলল সেও যাবে আমার সাথে। আমি, আরিহা, মারিহা, নিঝুম, রিয়া, মুরাদ 4 জন বেস্ট ফ্রেন্ড। তবে জানি না কিভাবে আহিতা ও মুরাদ রিলেশনশিপে চলে গেছে, তাও 4 মাস হতে চলল। হাঁটতে হাঁটতে আমি চিরকুটটার প্রসঙ্গ তুললাম, হাতে নিয়ে দেখছিলাম, তখনই মুরাদ সেটা মেরে নিয়ে নেয়। আমিও হন্যে হয়ে পড়ি ওর হাত থেকে সেটা নেওয়ার জন্য। লাফালাফির ফলে মুরাদের হাতের সাথে কয়েকবার আমার হাত টাচ লাগছিল। তখনই পেছন থেকে কেউ একজন আমার হাত ধরে হিচকা টান মেরে তার দিকে ঘোরায়। আমি কোনো কিছু বোঝার আগেই সে আমার গালে থাপ্পড় মারে। গালে হাত দিয়ে মেঝের দিকে তাকিয়ে রইলাম অনেকক্ষণ। মাথা ঝিম মেরে আসছে, দুনিয়াদারি ঘুরছে, না জানি না আমি নিজেই ঘুরছি বুঝতে পারছি না। নিজেকে সামনে তাকালাম, মাটিতে শুধু 2টা পা দেখতে পাচ্ছিলাম। এক হাত দিয়ে মাথা চেপে ধরলাম, এখনো ঝিম মেরে আসছে। চরটা যে মেরেছে তার মুখটা দেখার জন্য মাথা তুললাম। সামনে দাঁড়িয়ে থাকা সুঠাম দেহের লোকটার দিকে তাকালাম। অভ্র ভাইয়াকে দেখে আমি অবাক হই, বুঝতে পারছি না সে কেন মারলো আমাকে, কি দোষ করেছি আমি। অডিটোরিয়ামে আসতেই ভূত দেখার মতো ফেস বানিয়ে সকলে আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। তাদের মাঝখানে ধপ করে বসে পড়লাম। তাদের মুখের দিকে রক্তচক্ষু নিক্ষেপ করে চেঁচিয়ে ধমকের স্বরে বললাম, কি হয়েছে? এভাবে তাকিয়ে আছিস কেন? জীবনে দেখিস নাই আমাকে, নাকি আজ তো গিলে খাবি? তখনই সকলের দৃষ্টি গেল আমার পেছনে দাঁড়িয়ে থাকা ছেলেটার উপরে। সে তাদের সবগুলোকে চোখ ও হাতের ইশারায় চুপ থাকতে বলছে। ও যার যার মতো বসে থাকার জন্য ইশারা করছে। ভ্রু কুঞ্চিত করলো সকলে, জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রয়েছে আমার দিকে। তারা জানতে ইচ্ছুক আমার গালে 5-5টা আঙুলের ছাপ কেন। আচমকা রুমে চলে আসায় ভয় পেয়ে যাই আমি। বৃষ্টি, রিমা ও রিয়া 4 জনের থতমত খেয়ে উঠে বসি।
সামনে দাঁড়িয়ে থাকা দজ্জাল কুটনা ছেলেটার দিকে সরু দৃষ্টিতে তাকালাম। একটু ভালো করে তাকিয়ে দেখি সে কানে হেডফোন গুজে রেখেছে, অতএব সে গান শুনেছে। ভাবতেই হাঁপ ছেড়ে বাঁচলাম। কুটনা ছেলেটা যদি ঘুণাক্ষরেও কিছু শুনে নিত তাহলে তার মাইক মার্কা গলা দিয়ে চেঁচিয়ে সকলকে জানিয়ে দিত বর্ষা প্রেম করে ওরে কেউ লাভ লেটার দিছে, আর ওর ফেস এতটা ইনোসেন্ট যার জন্য যে কেউ ওর কথা বিশ্বাস করে নেয়। তাছাড়া মিনমিনে বজ্জাত ছেলে সর্বদা নিজের করা অন্যায়গুলো পাশে থাকা ব্যক্তির উপর চাপিয়ে দিয়ে সে পালায়। তার ভাগের বকা নির্দোষ ব্যক্তিটাকে হজম করতে হয়। অতিরিক্ত চালাক, তবে আমাদের সাথে কখনো লাগতে আসে না। আমাদের চারজনের সাথে একবার লাগতে এসেছিল। ভুলিয়ে ভালিয়ে জনমানব শূন্য রাস্তায় নিয়ে যাই, পেছনে এক পাগলা কুকুর লেগিয়ে দিই। কুকুরের দৌড়ানি খাওয়ার পর থেকে আমাদের সাথে লড়াই করা ছেড়ে দিয়েছে। তবে কথায় আছে না, বাঘ বুড়ো হয়ে গেলেও থাবা মারা ভুলে যায় না, ঠিক তেমনই ওর অবস্থা। আমাদের পরিবারের 14তম বিচ্ছু একটা। সকলের আদরের হলেও আমাদের মতো আরও কয়েকজন আছে যারা ওর কৃতকর্মের সাথে পূর্ব পরিচিত। বয়স ওর মাত্র 14 বছর, ক্লাস 7-এ পড়ে। তাতেই যা বজ্জাত বলার বাইরে। বাড়ির সাথে সাথে স্কুলের ছাত্রছাত্রী, স্যার ম্যাডাম সকলে ওর প্রতি বিরক্ত শুধু ওর দুষ্টুমির জন্য। নিজেকে বলিউডের সালমান খান মনে করে সে। অলওয়েজ একটা কালো সানগ্লাস শার্টের পেছনে কলারে ঝুলিয়ে রাখে, আর কথায় কথায় স্টাইল মেরে ঠোঁট জোড়া বাঁকা করে বলবে, আমার সাথে পার্ট নিও না মাম্মা, আমি কি জিনিস বোঝাইলে মাথায় চুল থাকবো না। আমাকেও একদিন বলেছিল, ঠাস করে থাপড়া লাগিয়ে দিয়েছিলাম। এক হাত দিয়ে গাল ঘষতে ঘষতে বলে ওঠে, কামটা তুমি বালা করলা না মাইয়া, জীবনেও তোমার বিয়ে হইতো না। কথাটা কান অব্দি আসতেই পেছনে ঘুরে দাঁড়াই। কোমরে দুই হাত ধরে চেপে ধরে ভ্রু কুচকাই। আমার চোখ দেখে সে অন্যদিকে ছুটে পালায়। কুকুরের দৌড়ানি খাওয়ার পর থেকে শুধু একটা সুযোগ খুঁজে বেড়াচ্ছে আমাদের চারজনকে শায়েস্তা করার, কিন্তু তেমন কিছুই আজ পর্যন্ত তার হাতে লাগেনি। কিন্তু সে হাল ছাড়েনি। আমাদের চারজনের ওপর তার দৃষ্টি অধ্যয়নরত, চোখ নয় যেন সিসি ক্যামেরা। তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে আমাদের চারজনকে পর্যবেক্ষণ করছিল। রাগী দৃষ্টিতে তাকালে ডন্ট কেয়ার অ্যাটিটিউড দেখিয়ে চলে যায়। তার যাওয়ার পর চারজনে এক সিরিয়ালে বিছানায় শুয়ে পড়লাম। বারবার ঘুরে ফিরে একটা প্রসঙ্গই এসে আমরা থামব। চিরকুটটা কে দিয়েছে? রিয়া ফট করে বলে উঠল, আমার মনে হচ্ছে এটা অভ্র ভাইয়া দিয়েছে। ফোঁস করে উঠল রিমা, বিছানার উপর বসে পড়ল। তোর এটা মনে হওয়ার কারণ কি? বৃষ্টি ভাবান্তর হয়ে শুয়ে থেকে বলল, আমারও একই কথা মনে হচ্ছে, কারণ চিরকুট বর্ষা পায়নি, আগে অভ্র ভাইয়াই পেয়েছে। রিমা থাবা মেরে আমার হাত থেকে চিরকুটটা নিয়ে নিল। তারপর চিরকুটের গায়ে লেখাটা আমাদের দিকে তাক করে বলল, এটা অভ্র ভাইয়ার লেখা না? আমি ভাইয়ার হ্যান্ডরাইটিং দেখেছি, এটা কিছুতেই ওনার লেখা না, হতেই তো পারে। সকালে যার বাইকে করে বর্ষা এসেছিল এটা তার দেওয়া। ভুলবশত ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে রিমা। ওর একটা ভুল কথার জন্য এখন আমাকে হাজারটা উল্টাপাল্টা আউল ফাউল প্রশ্নের সম্মুখীন হতে হবে। একদম যা তা অবস্থা। আমি নির্বাক্য হয়ে তাকিয়ে আছি বৃষ্টি ও রিয়ার মুখের দিকে। ওরা ওদের মতো প্রশ্নের পর প্রশ্ন জুড়ে দিচ্ছে। কোন ছেলে, কার বাইকে করে এসেছি, আগে কেন বলিনি, ইটিস পিটিস চলে কিনা, এইসব প্রশ্ন করে আমার কান জ্বালাপাড়া করে দেয়। ডিনারের নির্দিষ্ট সময় রাত 9টা বাজার 5 থেকে 10 মিনিট আগে পরিবারের সকলকে ডাইনিং টেবিলে এসে উপস্থিত থাকতে হবে। লেট হলে রাতে খাওয়া বন্ধ। বসেছিলাম চেয়ার টেনে, টেবিলের বিপরীতে সামনাসামনি বসেছে অভ্র ভাইয়া। এখন আমি পড়ে যাই দ্বিধাদ্বন্দ্বে, খেতে পারছি না, বারবার তার দিকে নজর যাচ্ছে, আর তার করা কিছুক্ষণ আগের কাণ্ডগুলো চোখে ভেসে উঠছে। তার কোনো দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে তার মতো ডান হাত দিয়ে গিলছে, বাঁ হাত দিয়ে ফোনে কল করছে। আমি এখানে আর 1 মিনিটও বসে থাকতে পারবো না। প্লেট হাতে নিয়ে নিলাম। চেয়ার ঠেলে উঠে দাঁড়িয়ে প্লেটের সাইডে কিছু তরকারি নিয়ে রুমের উদ্দেশ্যে হাঁটা দিলাম। অবশ্য দাদাজান আটকিয়েছিল, সবাইকে রেখে খাবার নিয়ে রুমে কেন যাচ্ছি বলার জন্য কোনো কিছুই পাইনি। মুখে যা আসছে তাই বলে দিই। অনেক পড়া বাকি, রুমে বসে খাবো আর পড়বো বলে হাঁটতে থাকি। আমার উত্তর শুনে সকলেই চোখাচোখি করছে, আর চোখে আমার যাওয়ার দিকে তাকিয়ে আবারও খাওয়ায় মন।
আমি রুমে এসে বিছানার ওপর খাবার প্লেট রেখে ফোনটা হাতে নিই। ফোনের ওয়াইফাই কানেকশন অন করে হোয়াটসঅ্যাপে ঢুকি। আমাদের গ্রুপে এসে গ্রুপ কল দিই। গ্রুপের নাম বিচ্ছু বাহিনী। একে একে কলে জয়েন হয় সকলে। সবার আগে কলে আসে মাহিরা, তারপর নিঝুম, সব শেষে আহিতা। শুধু নেই মুরাদ, সে লাইনেই নেই। রিয়া নিচে সকলের সাথে খাচ্ছে, আর নয়তো দুজনে একসাথে আমার ফোনেই কথা বলতাম। আমি খেতে খেতে ওদেরকে চিরকুটের কথা জানাই। ওরা শুনে অধিক পরিমাণে বিচলিত হয়ে ওঠে। এক বিশাল আকাশ জমাট আগ্রহ নিয়ে মাহিরা বলে, চিরকুটটা কাল কলেজে নিয়ে আসবি। আমার বেস্ট ফ্রেন্ড না ওরা, ওদের কথা কি আর ফেলা যায়? বলে দিলাম নিয়ে আসবো। ওদের খুশিতে গদগদ অবস্থা। কিছুক্ষণ খেতে খেতেই কলে আড্ডা দিলাম। হোয়াটসঅ্যাপ থেকে বের হয়ে ফেসবুকে ঢুকলাম। এত এত নোটিফিকেশন আর নিউজ ফিড ফুল মানুষের আজগবি পোস্টে। কিছুক্ষণ নোটিফিকেশনগুলো চেক দিলাম, তারপর দুদিকে মাথা দুলিয়ে বের হলাম। খেতে খেতেই মেসেঞ্জারে ঢুকলাম। বুঝি না এরা সারাদিন কি ফেসবুক আর মোবাইল নিয়েই পড়ে থাকে নাকি। আশ্চর্য। এজন্যই 12 থেকে 14টা করে মেসেজ দিয়ে রেখেছে। কেউ কেউ তো কলও দিয়েছে। আমি তাদের চিনি না, তাই এসব স্কিপ করে যাই। বেছে বেছে আমার বন্ধুগুলোর মেসেজের রিপ্লাই দিয়ে আবারও চলে যাই। কারোর সাথে ফাও কথা বলার ইন্টারেস্ট নেই। ফোন স্ক্রল করতে করতে এদিকে আমার খাওয়া সম্পূর্ণ। এটো থালাও হাত নিয়ে সিঁড়ি দিয়ে নামছিলাম। হুট করে সে সামনে এসে দাঁড়ালো। তারও খাওয়া শেষ, তাই উনি তার রুমের দিকে যাচ্ছিলেন। মোট কথা হলো সে আমার সামনে এসে পড়েছে নাকি আমি ওনার সামনে এসে পড়েছি। অবান্তর চিন্তা ভাবনা থেকে সজ্ঞানে ফিরে আসলাম তার ধমকে। সামনে থেকে সরবি নাকি ধরে আছাড় মারবো? তার কথা শুনে রাগ লাগলো। আমার মতো এত বড় মেয়েকে সে নাকি আছাড় মারবে? বজ্জাত জানি কোথাকার, মনে মনে বলে এক পাশ হয়ে দাঁড়ালাম। সে হনহনিয়ে উপরে উঠে গেল। আমিও মুখ ভেঙচি দিয়ে নিচে যেতে লাগলাম। রাত এখন 1:45। চোখ জোড়ায় ঘুম নেমে আসছে, কিন্তু ঘুমালে চলবে না, আমার যে অনেক পড়া বাকি। কিন্তু অবাধ্য চোখ জোড়া নিজে থেকেই বন্ধ হয়ে আসছে। কিছুটা চেয়ার থেকে হেলে ধুলে পড়লাম আমার বাঁ পাশের দিকে। তখনই একটা শক্তপোক্ত পুরুষালী হাত আমাকে কভার করে নেয়। পড়তে দেয় না, আগলে নেয় আমাকে। আমি জোরপূর্বক চোখ জোড়া খুলে তাকে দেখার চেষ্টা করি, কিন্তু ঘুম জড়ানো চোখ যে মেলতে পারা দুষ্কর। চোখের পাপড়ির ঝলকে আবছা আবছা দেখছি। তারপর আর কিছু জানি না। সকালে ঘুম ভাঙে আম্মুর চেঁচামেচিতে। রুমের মধ্যে এসেই চেঁচাচ্ছে, কলেজের জন্য লেট হয়ে যাচ্ছে শুনে লাফিয়ে উঠে বসলাম। তখনই চোখ পড়লো আমার গায়ের ওপর। আমার যতদূর মনে পড়ছে আমি পড়ছিলাম। তারপর কি এমন হলো যা আমার মনে আসছে না। তাছাড়া সব থেকে বড় প্রশ্ন, আমি খাটে কিভাবে আসলাম? ভূতে কোলে করে নিয়ে আসেনি তো? ধ্যাৎ, মাথাটা এবার বোধ হয় আমার গেছে। কী সব কথা ভাবছি আমি। তাহলে আমাকে বিছানায় কে নিয়ে আসলো? রিমা কিছুতেই না। ওরা আমাকে পাজাকোলা করে বিছানায় ধারে নিয়ে আসার আগে 4-5 বার ফেলে দিবে। ওরা কোনোভাবেই নয়। তাহলে কে? গভীর চিন্তায় মগ্ন আমি। তখন কেউ একজন আমার হাতের ওপর চিমটি কাটলো। হুঁশ ফিরে এলো আমার। মুখ দিয়ে অস্ফুট স্বরে বেরিয়ে আসলো, আউচ! পাশ থেকে দুষ্টু হাসি দিয়ে রিয়া বলল, কি ভাবান্ত রানী, ওই চিঠিবাজের কথা ভেবেছ? তা কি কি ভাবছো আমাদেরকেও বলো, আমরাও শুনি। আমি ভুগছি বিছানায় কিভাবে আসলাম সেই টেনশনে। আর এই মাইয়া বলে কিনা চিঠি ভাজের কথা ওদের শোনাতাম। কি বলবো, আমি নিজেও তো কিছুই জানি না। তাছাড়া কাল রাতের কথা বলা যাবে না। যদি বলি তাহলে সকলের মতো ওরাও আমাকে পাগল বলবে, আর নয়তো মাথার সিট গেছে এগুলোই বলবে। তাই না বলে চুপ থাকাই শ্রেয়। আমাকে নিরুত্তর দেখে মুখ ভেঙচি কেটে উঠে চলে যায়। আমিও উঠে তাড়াতাড়ি ফ্রেশ হতে বাথরুমে ঢুকে পড়ি। কলেজে যাওয়ার জন্য রেডি হওয়ার আগে রুমটাকে গুছিয়ে পরিপাটি করে তারপর রেডি হয়ে রুম থেকে বের হই। আমি আর রিয়া একসাথে ব্রেকফাস্ট কমপ্লিট করে বাড়ি থেকে বের হলাম। কিছু দূর যাওয়ার পর আমতলায় একটা রিকশায় উঠে বসেছিল দুজন ছেলে। তাদের মধ্যে একজন ছিল ওয়ান অ্যান্ড অনলি খটাস নাম্বার 1 আদিল। বলেছিলাম না গত পর্বে আমাদের সিসি ক্যামেরা
ওকে দেখেও না দেখার ভান করে পাশ কেটে চলে আসলাম। কিছুটা সামনে যেতে দেখলাম নিঝুম ও মাহিরা দাঁড়িয়ে আছে। ওদের সাথে একজোট হয়ে কলেজের উদ্দেশ্যে পথ চলতে লাগি। কলেজে এসে জানতে পারি কলেজে নবীনবরণ উৎসব পালন করা হবে, আর কলেজের কর্তৃপক্ষ থেকে পুরো অনুষ্ঠানের জন্য কয়েকজন ছাত্র ও ছাত্রী সিলেক্ট করা হয়েছে। 4টা দল সিলেক্ট করেছে, আর প্রতিটা দলের 4 জনের মধ্যে একজন থাকবে দল লিডার। 4টা দলের 4টা দায়িত্ব পালন করতে হবে। প্রথম দল হচ্ছে অনার্সের সিনিয়র 4 জন মেয়ে সিনিয়র আপু। তাদের কাজ হচ্ছে অনুষ্ঠানে যারা যারা অংশগ্রহণ করবে তাদেরকে রিহার্সাল দেয়া, তারা যেন ভালো পারফর্ম করতে পারে। তারপরের দল হচ্ছে অনার্সের 4 জন ছেলে সিনিয়র ভাই। তাদের দায়িত্ব হচ্ছে সকলের ওপর নজরদারি করা ও অনুষ্ঠানের সকল গেস্টদের সুবিধা অসুবিধা দেখভাল করা। তারপর হচ্ছে আমাদের দল। তবে দলের মধ্যে আমার নাম শুনে আমি চমকে উঠি, তার উপরে আটকে উঠি যখন শুনি দলের লিডার আমি। আমাদের দায়িত্ব নবীনবরণ অনুষ্ঠানের আগে পুরো অডিটোরিয়াম সুন্দর করে সাজানোর। আমাদের 4 জন ফ্রেন্ডকে এই দায়িত্ব দিয়েছে। তবে আমি ভাবান্তর, ওরা কামচুন্নি কিচ্ছুটি করবে না, উল্টো কাজ বাড়াবে। এই এত বড় অডিটোরিয়াম আমি একা কিভাবে সাজাবো? এটা আমি পারবো না, স্যারকে আমাকে মানা করে দিতে হবে মনে মনে ভাবলাম। তারপর হেঁটে জাহাঙ্গীর স্যার সামনে গিয়ে বললাম, স্যার আমি অডিটোরিয়াম অ্যাকচুয়ালি। আমার ভাবভঙ্গি দেখে স্যার আমাকে থামিয়ে দিয়ে বললেন, চিন্তা করো না, আমি জানি তোমার বন্ধুগুলো কেমন, তাই নিশ্চিন্তে থাকো। তোমাকে তোমার কাজে সাহায্য করবে আমার ছেলে নিদ্রিক। সে আজই প্রথম কলেজে এসেছে। সে চায় এখানে সকলের হাতে সাহায্য করতে। তাছাড়া নিদ্রিক নিজে থেকে ইচ্ছে পোষণ করেছে সে তোমাদের সাথে অডিটোরিয়াম সাজাবে। তাহলে স্যার আপনার ছেলে নিদ্রিক ভাইয়াকে আমরা কিভাবে চিনব? জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন ছুড়লাম। জাহাঙ্গীর স্যার কিছু বলতে গিয়েও থেমে গেলেন। তার দৃষ্টি সামনের দিকে, সে সেদিকে তাকিয়ে থেকে মিহি কণ্ঠে বলল, ওই তো নেভি ব্লু কালারের শার্ট পরে আসছে, ওটাই আমার ছেলে নিদ্রিক। স্যারের কথা অনুযায়ী তার দৃষ্টি ফলো করে পেছনে তাকালাম নেভি ব্লু শার্টকে দেখতে। পেছনে তাকাতেই সর্বপ্রথম তার দিকেই নজর পড়ে আমার। নেভি ব্লু কালারের শার্ট, হাতা কোনোই পর্যন্ত ফোল্ড করা, বুকের দিক দিয়ে 2টা বোতাম খোলা, শার্ট ইন করে পড়েছে। বাঁ হাতে অ্যাশ কালারের লেদার জ্যাকেট ঝোলানো, বাঁ হাতে ঝুলিয়ে রেখেছে। চুলগুলো কোকড়ানো, চোখ দুটো বিড়ালের চোখ, তবে চোখের গভীরতা অনেক। জ্যাকেটের তল থেকে সোনালি কালারের ঘড়িটা বারবার উকি দিয়ে বের হয়ে আসছে। কালো শু জুতা পরেছে, মুখে তার এক চিলতে তৃপ্তিময় হাসি, গায়ের রং শ্যামবর্ণ, তবে তাকে দেখতে অপরূপ সুন্দর লাগছে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে বর্ষা। তার দৃষ্টি ও মস্তিষ্ক তাকে জানান দিচ্ছে সে ছেলেটাকে সে কোথাও দেখেছে, কিন্তু কোথায়? এত বড় ভুল হতে পারে না। নিশ্চয়ই দেখেছে, কিন্তু কোথায়? বর্ষা ঘোরের মধ্যে আছে। ছেলেটা হেঁটে এসে বর্ষার সামনে দাঁড়িয়ে এক হাত বাড়িয়ে দিয়ে বলল, হাই, আমি আদ্রি। বর্ষা ছেলেটার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত চোখ বুলিয়ে চিন্তিত স্বরে প্রশ্নসূচক ভাবে তাকিয়ে বলে ওঠে, ডু ইউ নো ইচ আদার? বর্ষার বোকা কথা শুনে সশব্দে হেসে ওঠে আগন্তুক। তাকে হাসতে দেখে মুখখানি চুপসে যায় বর্ষার। সে ইনোসেন্ট ফেস বানিয়ে তাকিয়ে রয়। আগন্তুক হাসি থামিয়ে ছিল মুড়ে বলল, কামন বর্ষা, কাল দেখা হলো আর আজ ভুলেও গেলে? নট ফেয়ার। শেষটুকু অভিমানী স্বরে বলল আদ্রি। বর্ষার এখনো মনে পড়ছে না। সে গভীরভাবে ভাবনায় ব্যস্ত হয়ে ওঠে কোথায় দেখেছে। তার আগে ছেলেটা বর্ষার ভাবলেশীন বুঝিয়ে বলে ওঠে, দাঁড়াও, থামো, আর ভাবতে হবে না, শান্ত হও। কিছুক্ষণ পর আমি বলে দিব, মনে করিয়ে দিব ম্যাডাম আমাদের কোথায় দেখা হয়েছিল। এখন চিল মারো আর বন্ধুদের সাথে কি আড্ডা দাও। আমি খানিকক্ষণ বাদে তোমার ডাউট ক্লিয়ার করে দিব। আসছি আমি, অপেক্ষা করো। বলেই সে ফোন কানে লাগিয়ে চলে যায়। নিষ্পলকভাবে তার যাওয়ার দিকে তাকিয়ে একটা কথাই ভাবছে বর্ষা। কোথায় দেখা হয়েছিল? পিছু বাহিনীর সকালে এসে বর্ষাকে টিটকারি মেরে বলে ওঠে, কি রে, প্রেমে ট্রেমে পড়লি নাকি রে? তাদের দিকে ক্রোধিত চোখে তাকালে তারা থতমত খেয়ে চুপ হয়ে যায়।
সকলে একসাথে এক টেবিলে বসে গোল মিটিং করছি কিভাবে ও কোন দিক দিয়ে আগে সাজানো শুরু করব। তখন ওই জুনিয়র আশা মেয়েটা এসে আমার পাশে দাঁড়িয়ে বলল, তার পরের ঘটনা ওপরে উপলব্ধি করেছি। গালে টনটন ব্যথা করছে। মুরাদ ঠান্ডা 7 আপ এর বোতল আমার দিকে এগিয়ে দিয়ে বলল, ওর নে বোতলটা গালের সাথে চেপে ধর, জ্বালা ব্যথা ও দাগ তিনটাই কমবে। মুখের দিকে তাকাতেই রাগে অগ্নিবর্ণ হয়ে যাচ্ছি। ওর জন্যই তো ভুল বুঝে মারলো। দাঁতে দাঁত চেপে দাঁত কটমট করে ওর হাত থেকে বোতলটা নিয়ে গালের সাথে চেপে ধরি। এখনও আমি নির্বাক্য। ওদিকে ওরা স্টোরি জানার জন্য বিচলিত হয়ে উঠেছে। পরিস্থিতি স্বাভাবিক করতে হবে, তার জন্য কি করা উচিত মনে মনে ভাবছে। তখনই পেছন থেকে পুরুষালী কণ্ঠ ভেসে আসলো। সে বলল, আন্ডা তোমায় মেরে করে দিব ঠান্ডা। কষ্টের মধ্যেও সশব্দে হেসে ফেলি আমরা সকলে। সেও হাসতে হাসতে এসে বসলো আমার পাশে আর শীতলা কণ্ঠে বলল, পৃথিবীতে কিছু মানুষ এমন আছে যাদের চোখে উল্লাস ও ঠোঁটে হাসিই মানে। তাদের কান্না মোটেও শোভা দেয় না। সর্বদা চেষ্টা করবে হাসার, কারণ সকলে তোমাকে কাঁদাতে পারবে, কিন্তু হাতে গোনা কয়েকজনও হাসাতে পারবে না। তাই কখনো নিজেকে দুর্বল করে কারোর সামনে কাঁদবে না। নিজেকে শক্ত প্রমাণ করো, দেখবে কেউ আর কাঁদাতে পারবে না। চোখের অশ্রুকণা অনেক দামি, যার তার জন্য ক্ষয় করো না। সব সময় সব পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শিখো। যে যেমন তার সাথে তেমনটাই করতে হবে। কেউ আঘাত করলে তাকে প্রথমবারেই পাল্টা আঘাত করো না। প্রথমবার বোঝাও, দ্বিতীয়বার সুযোগ দাও, কিন্তু তৃতীয়বার তাকে বুঝিয়ে দাও তুমি কম নও, দুর্বল নও। তৃতীয়বারও যদি তুমি ছাড় দাও, তাহলে সে তোমাকে দুর্বল ভেবে সর্বক্ষণ মাটির সাথে পিষে ফেলতে চাইবে, কিন্তু তুমি তা করতে দিতে পারো না। তোমাকে নিজেকে বাঁচাতে হলে প্রতিবাদ করতেই হবে। আদ্রিকের কথাগুলো মনোমুগ্ধকর। তার কথায় যেন নেশা কাজ করে। মুগ্ধ হয়ে সবগুলো কথা মনোযোগ দিয়ে শুনছিল সকলে। আদ্রিকের কথা শেষ হলে বর্ষা জ্ঞানহীন মস্তিষ্কে বলে ফেলল, আপনি তো দারুণ কথা বলেন। উপস্থিত সকলে বিস্ময় নিয়ে তাকালো বর্ষার দিকে। বর্ষা মুখ ফুসকে কি বলে ফেলেছে বুঝতে পেরে 2 হাত ধরে মুখ চেপে ধরে। সাথে সাথে চেয়ার থেকে সরে টেবিলের নিচে মুখ লুকায় লজ্জায়। আদ্রিক মৃদু হেসে সেও ঝুঁকে টেবিলের নিচে তাকালো। আদ্রিক ফিক করে হাসি দিয়ে ওঠে। বর্ষা আরও লজ্জায় পড়ে যায়। আদ্রিক হালকা কাশি দিয়ে গলা ছেড়ে নিয়ে বলল, হয়েছে ম্যাডাম, আপনাকে আর লজ্জা পেতে হবে না, উপরে উঠে আসুন। এক্ষুনি সূর্য অস্ত যাবে। সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে। সকলে কাজ করতে করতে ক্লান্ত হয়ে টেবিল জুড়ে বসে পড়েছি। স্যার বলেছিলেন আজ থেকেই আমাদেরকে কাজ শুরু করতে। হাতে গোনা আর একদিন রয়েছে। এরই মধ্যে এত বড় অডিটোরিয়াম সাজাতে হবে। সাদা ও নীল বেলুন মুখ দিয়ে হাওয়া দিয়ে ফুলিয়ে গলা ব্যথা করে ফেলেছে আমার বিচ্ছু বাহিনী। এদিকে আমি আর আদ্রিক একসাথে হাতে হাতে অন্য দিকটা সাজাতে ব্যস্ত। এর মধ্যে আমাদের কারো সাথে তেমন কথা হয়নি। তখন লজ্জায় টেবিলের নিচ থেকে বের হয়ে চলে যাই। অডিটোরিয়ামের উল্টো পিঠে সেথায় গিয়ে বেলুনে হাত রাখি। আমার পেছনে আমার সেরা বাহিনী হাজির হয়। তখন থেকেই কাজ শুরু করে দেই। কাজের মধ্যে এতটাই মগ্ন হয়ে পড়ি, সময়ের একদমই খেয়াল ছিল না। যখন হাঁপিয়ে গেলাম তখন একে একে এসে টেবিল ঘিরে চেয়ার টেনে বসে পড়ি। মাহিরা আমতা আমতা করে বলল, ভাইয়া আপনাকে তো ঠিক চিনলাম না, এর আগে কলেজে কখনো দেখিনি। যদি পরিচয়টা দেন তাহলে ভালো হয়। তাছাড়া আপনি আমাদের কাজে এত সাহায্য করেছেন। বর্ষা বিরস মুখে বলল, জাহাঙ্গীর স্যারের ছেলে। রিয়া ঝাঁজের সাথে বলে, গোপাল দাদুর ছেলে এত হ্যান্ডসাম। বলতে গিয়ে থতমত খেয়ে যায় সামনে বসে থাকা ছেলেটার তীক্ষ্ণ দৃষ্টি দেখে। মনে মনে শুকনো ঢোক গিলে কথা ঘুরিয়ে বলল বলে মাহিরার পিঠে ঘুষি মারে। মাহিরা পিঠ বাঁকা করে নেয়। পিঠে এক হাত দিয়ে মুখ দিয়ে অস্ফুট স্বর বের করছে। তা দেখে মুখ টিপে টিপে হাসছে নিঝুম ও মুরাদ। তারা কেন বাকি থাকবে? তাদেরও পিঠে বসিয়ে দিল 2 ঘা। তারাও এখন পিঠ বাঁকা করে বসে আছে। মুরাদ কান্না জড়িত কণ্ঠে বলল, আমার লগে এডি তোলা ঠিক করস নাই, সব সময় আমারে পাশ বলির পাঠা। এবার নিঝুম মুরাদের পিঠে কিল বসিয়ে দিয়ে বলল, শালা ঠিক করে কথা বল, এসব কেমন ভাষা? তোদের লগে থাকবই না, তোরা সেরি জাতি বালা না। মুরাদ ইনোসেন্ট ফেস বানিয়ে ন্যাকা কণ্ঠে বলল।
ওদের ঝগড়া দেখে সশব্দে হেসে ওঠে আদ্রিক। হাসির শব্দে তারা ভদ্র হয়ে যে যার মতো বসে পারে। আদ্রিক মৃদু হেসে বলল, বর্ষা তো বললই আমি তোমাদের স্যারের ছেলে, তা বাদেও আমার আরও একটা পরিচয় আছে, সেটা না হয় এখন না বলাই থাক। আর যদি জানতে চাও আমার নাম, সেটা এখন বলা যাবে। আমার নাম হচ্ছে নিদ্রিক, অবয়ব আদ্রিক। ফ্যামিলিতে সকলে অবয়ব বলে, ফ্রেন্ড সার্কেলে সকলে আদ্রিক বলে, একমাত্র আব্বু মানে তোমাদের স্যার শুধু নিদ্রিক বলে ডাকে। নিঝুম ফোঁস করে বলে উঠল, এগুলো নাম আপনার? একার দুনিয়ার সকল নাম আপনি একাই নিয়ে নিলেন? নিঝুমের টিটকারি মারা কথা শুনে সশব্দে হেসে উঠল বর্ষা। এবার সকলে তার দিকে সরু দৃষ্টিতে তাকালো। চোখ জোড়া ছোট ছোট করে উঠে দাঁড়িয়ে বর্ষা বলল, সন্ধ্যা হয়ে আসছে, আমাকে আর রিয়াকে বাড়ি পৌঁছাতে হবে, আমরা এখন আসি। তাছাড়া জানিসই তো আমাদের লেট হয়ে গেলে হাজারটা প্রশ্নের সম্মুখীন হতে হয়, তাই আমরা উঠছি। কাল দেখা হবে, সাথে বাকি অডিটোরিয়াম সাজাতে হবে, কালকেই শেষ করতে হবে। যাওয়ার জন্য পা বাড়ালাম, তখন মাথায় এলো ছেলেটার বলা একটা কি যেন নাম, ও আদ্রিক না নিদ্রিক না অবয়ব, উফ, ছাতার মাথা একটা হলেই হবে। তার দিকে ঘুরে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইলাম। তিনি মুচকি হেসে বললেন, কাল তোমাকে বাইকে করে একটা ছেলে তোমার বাড়িতে নামিয়ে দিয়েছিল, মনে আছে? ও থাকার তো কথা। হ্যাঁ মনে আছে, কেন? বর্ষা ভ্রু কুচকে বলল, চেহারা মনে আছে তার? আমি তো তার মুখের দিকে তাকাইনি, তো চেহারা মনে থাকার কথা প্রশ্নই আসে না। ছেলেটার মুখটা সাথে সাথে মলিন হয়ে গেল। সে বলল, সেই ছেলেটা আমিই ছিলাম। বর্ষা হা হয়ে তাকিয়ে রইল, তাই তো চেনা চেনা লাগছিল। আমি দাঁড়িয়ে না থেকেই পেছনে পা বাড়ালাম। আর এক মিনিটও দাঁড়ানো যাবে না, তাহলে আরও নিজেকে অপদস্থ হতে হবে। কি ভাবছে আমার সম্বন্ধে? নিশ্চয়ই ভাবছে আমার ভুলে যাওয়ার রোগ আছে। ইয়াক! 2 বোন হাঁটতে হাঁটতে চলে আসলাম বাড়ি। দাদু আম্মু জিজ্ঞাসা করেছিল এত লেট হয়েছে কেন আজ। আমরাও তাকে অনুষ্ঠান সম্পর্কে বলি আর আমাদের দায়িত্বের কথাও বলি। তারপর তার আর কিছু বলে না। আমরা রুমে চলে আসি, দুজনে ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিই। তিন্নি আপু এসে বলে ওঠে, তোদেরকে বলে যেতে পারিনি, বৃষ্টি আর রিমা ওদের হোস্টেলে ফেরত চলে গেছে, কিছুদিন পর আবার আসবে, কল দিতে বারণ করেছে, ওরা ফ্রি হলে তোদেরকে কল দেবে, ঠিক আছে? বলে আপু চলে গেল। মুডটাই অফ হয়ে গেল। তারই মধ্যে আমার হঠাৎ মনে পড়ল অভ্র ভাইয়ার কথা। আমি বিছানা থেকে লাফ দিয়ে উঠে বসে পড়লাম। কিছু একটা ভেবে গায়ে ওড়না জড়িয়ে ছুটতে লাগলাম। হঠাৎ ছুটে এসে দরজার সামনে দরজা ঝাপটে ধরে দাঁড়াই। সে বিছানার উপর ল্যাপটপ নিয়ে বসে আছে। আমার উপস্থিতি সে আমার দিকে না তাকিয়েই পেয়েছে, কিন্তু কিভাবে? সে ল্যাপটপের উপরে আমার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল, তুই এখানে কেন আসিস? আমি জড়ানো কণ্ঠে বললাম, কেন আসতে পারি না? আসতে পারিস, তবে দরকার ছাড়া না। আমি দরকারই আসছি, দাঁত চেপে ধরে বললাম। গুড, তা বল কি দরকারে আসিস? আমার কলেজে কেন গিয়েছিলে? এটা মন চেয়েছিল তাই গিয়েছিলাম। কেমন কথা? এটা অভ্রর কথা। এখন বাজে না আপনাকে ফোট এখান থেকে। বাই দ্য ওয়ে, থাপ্পড়ের জন্য সরি। এখনও তার দৃষ্টি ল্যাপটপের উপরে। আমাকে এভাবে ইগনোর করছে দেখে প্রচুর রাগ হচ্ছে। তখনই আমার মাথায় দুষ্টু মিষ্টি একটা বুদ্ধি উদয় হলো। আমি যাওয়ার জন্য পা বাড়ালাম, সাথে সাথে পায়ে পা লেগে সত্যি সত্যি পড়ে যাওয়ার ভান করে ফ্লোরে পড়ে গেলাম। জোরে চিৎকার দিয়ে উঠি, মুখ দিয়ে অস্ফুট স্বরে বলে ফেলি, আল্লাহ গো, আমার মাথাটা বুঝি ভেঙে গেল গো। আমার চিৎকার শুনে সে বিস্মিত হয়ে আমার দিকে তাকিয়ে হন্তদন্ত হয়ে যায়। বিছানা থেকে পা নামাতে নামাতে শানিত কণ্ঠে বলল, বর্ষা, আরে অলরাইট? পড়ে গেলে কি করে? বিছানা থেকে নেমে কয়েক কদম আসতেই আমি উঠে দাঁড়িয়ে বলে উঠি, ওটা ঢপ ছিল। বলেই দিলাম দৌড়। সে আমার যাওয়ার দিকে তাকিয়ে রইল, ঠোঁট জোড়া বাঁকা করে বলল, হালকা করে ছাকা দিয়ে গেল। যেদিন তুমি এসেছিলে, তোমার সাথে এসেছিল শুভ্র রঙের ভালোবাসা। ভালোবাসা ওয়ার্ডটা আমি বিশ্বাস করতাম না, তবে এখন বিশ্বাস করতে শুরু করেছি। যবে প্রথম তোমাকে দেখেছি সেদিন থেকে প্রথম দেখা যে কেউ কাউকে পাগলের মতো ভালোবাসতে পারে, সেটা আমার জানা ছিল না। আমার বন্ধুগুলোর গার্লফ্রেন্ডগুলো যখন রাগ অভিমান করতো,
তখন ওরা তাদের রাগ ভাঙার জন্য যা যা করার দরকার সব করতো। আমি শুধু নীরব পাবলিকের মতো দেখতাম, মনে মনে বলতাম এসব কি হাজব, অন্যের রাগ ভাঙানোর জন্য এত কিছু করার কি প্রয়োজন। তারা যখন বলতো যে ওরা তাদের ভালোবাসা, তখন আমি ওদের আড়ালে তাচ্ছিলের হাসি হাসতাম। আমার পৃথিবীটা ওলটপালট হয়ে গেল সেদিন, যেদিন হুট করে আমি তোমাকে রাস্তায় দেখি। দেখলাম একটা মেয়েকে সেভ করার জন্য তুমি একাকী একটা ছেলের গালে চড় মেরেছিলে। তখন তুমি আমার কাছে একদম অচেনা ছিলে, কিন্তু তারপর আস্তে আস্তে হয়ে উঠলে চিরচেনা অব্যক্ত প্রিয়তমা। আমার প্রতিটা শ্বাস নিঃশ্বাসে শুধু তোমারই আনাগোনা। যবে থেকে তোমাকে দেখেছি তবে থেকেই আমার রাতের ঘুম কেড়ে নিয়েছো তুমি। খুব করে চাইতাম আমি তোমাকে, কিন্তু কি জানো, তোমার সম্পর্কে আমার ধারণাটা ছিল একদম শূন্য। তোমাকে আমি শুধু মুগ্ধ হয়ে দেখেইছিলাম, তবে তোমার সম্বন্ধে আমার কিচ্ছু জানা ছিল না। কিন্তু আমার অবাধ্য মনকে শান্ত করার জন্য যে তোমাকে প্রয়োজন, হ্যাঁ তোমাকেই প্রয়োজন। এত বড় ঢাকা বনানীতে তোমাকে খুঁজে বের করা অনেকটাই অসম্ভব ছিল, তবু কিন্তু আমি হাল ছাড়িনি। খুঁজেছি তোমাকে, অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। প্রতিবার যখন তোমাকে পেয়েও শূন্য হাতে ফিরে আসতাম, তখন মনে হতো আমি হয়তো তোমাকে হারিয়ে ফেলেছি। এই বোঝ আর কখনো পাবো না। বুকের বা পাশটায় বড্ড পুড়ত, মনে হতো কেউ যত্ন সহকারে আগুন জ্বালিয়ে দিয়েছে। আমার ভালোবাসা ছিল একতরফা। তোমাকে দেখেছি আমি 1 মিনিট 45 সেকেন্ড। এই 1 মিনিট ও কয়েক সেকেন্ডেও তুমি আমার মস্তিষ্ক নিজের দখলে নিয়ে নিয়েছিলে। পাগল উৎপাত করে তুলেছিলে তুমি আমার হৃদয়কে। না পাওয়ার ভাষণায় তিলে তিলে মৃত্যু যন্ত্রণায় বিস্মিত লাগতো। একটা সময় আমার খুবই খারাপ হয়ে পড়ে, না খেয়ে দে সব কাজকর্ম ফেলে শুধু তোমাকে খুঁজতে ব্যস্ত হয়ে পড়ি। কিন্তু কোথাও তুমি নেই, নেই তুমি। হ্যাঁ, তুমি কোথাও নেই। ধীরে ধীরে অসুস্থ হতে থাকি। একটা সময় মারাত্মকভাবে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হই। আমার তখন মস্তিষ্ক শূন্য, সবটাই জুড়ে শুধু তুমি ছিলে। তোমার মায়া মোহিনীর চেহারাটা আমার হৃদয়ের তীরের মতো গেঁথে গিয়েছিল। কোনোভাবেই আমি তোমাকে ভুলতে পারছিলাম না। অনেক বৃথা চেষ্টা করি, কিন্তু প্রতিবারই ব্যর্থ হই। তোমাকে ভোলার জন্য জানো আমি কি কি করেছিলাম? বন্ধুরা জোর করে ক্লাবে নিয়ে গিয়েছিল, যেতে চাইনি আমি। আমার যে তখন তোমাকে খোঁজার ছিল। সকলে জোরপূর্বক আমাকে নিয়ে চাই। হুইস্কি খেয়েছিলাম জীবনের প্রথমবার, সেটাও শুধু তোমার জন্য, তোমাকে ভোলার জন্য, কিন্তু তবুও মন থেকে ভুলতে পারিনি। নেশাগ্রস্ত হয়ে যখন বিছানায় পড়েছিলাম, তখন মনের কোণে সুখের নীর তোড়া দিয়ে যেত। মিট মিট করে চোখ খুলে তাকালে তোমাকে আমার মাথার পাশে বসে থাকতে দেখতাম। তোমার উপস্থিতি আমার বিষণ্ণ হৃদয়কে আরো উতলা করে দিত। হাত দিয়ে স্পর্শ করতে চাইতাম। ধীরে ধীরে আমার ভালোবাসা পাগলামিতে পরিণত হলো। বন্ধুরা আমার ফ্যামিলিতে কিছুই জানায়নি। তারাই আমাকে নিয়ে গেল একজন বড় মাপের সাইকোলজি ডাক্তারের কাছে। তিনি আমার ব্রেন ওয়াশ করলেন। এমন কোনো মেয়ের অস্তিত্ব পৃথিবীতেই নেই। ধীরে ধীরে তাই আমিও বিশ্বাস করে নিয়েছিলাম। তবে মনের কোণে তোমার প্রতি ভালোবাসা ছিল আসমান ছোঁয়া, যা তীব্র গতিতে শুধু বাড়তেই থাকত। তোমার লম্বা ঘন কালো কেশ, টানা টানা চোখ আর ঘন চোখের পাপড়ি, মসৃণ খাড়া নাকতার আর টকটকে লাল ঠোঁট জোড়া। রাখি যখন হাত তুলে ছেলেটাকে শাসাচ্ছিলে, তখন আমি তোমার নাম দিয়েছিলাম রাগ রাগিনী। সারাটা দিন আমার যেমন তেমন করে কেটে যেত। তবে রাতে এক রাশ অন্ধকার নেমে আসতো আমার ঘরে। সেই অন্ধকার কাটিয়ে ঘর আলোয় আলোকিত করতে একমাত্র শুধু তুমিই পারতে। আমি রোজ ভীষণতায় ডুবে থাকতাম। ওপরে ওপরে দেখে সবাই ভাবতে লাগলো আমি আগের মতো স্বাভাবিক হয়ে গিয়েছি, হাসছি, খাচ্ছি, দিব্যি চলাফেরা করছি। কিন্তু ভেতর থেকে আমার হৃদয় আগুনে পড়ে প্রতিদিন দগ্ধ হতো, পুরো ছাই হয়ে যেত। আমার কোয়ার্টারের পেছনে একটা বড় বকুল ফুলের গাছ রয়েছে। আমি রোজ সকালে ঘুম থেকে উঠে সর্বক্ষণে গাছটার নিচে যাই। গাছের নিচে বেঁচে থাকতো ফুলগুলো, তাদের ঘ্রাণ আমি মন ভরে নিতাম। হাঁটু গেড়ে বসে মাটি থেকে ফুলগুলো কুড়িয়ে হাতের উপর আলতো চাপ দিয়ে ধরতাম। চোখ জোড়া বন্ধ করে নিই, ফুলগুলো নাকের ডগায় এনে ঘ্রাণ নিতে থাকি। তখন যেন মনে হয় কেউ একজন অ্যাশ কালারের শাড়ি পরে আলতা পায়ে আমার দিকে এগিয়ে আসছে। কিছুটা সামনে আসলে আমার মন আমাকে জানান দেয় এইটা আমার রাগ রাগিনী। তোমাকে দেখার জন্য চোখ খুলে তাকালেই তুমি হারিয়ে যাও। আশেপাশে হন্য হয়ে প্রথম কয়েকদিন তোমাকে খুঁজেছিলাম, পরে বুঝতে পারি তুমি আমার কল্পনার সবটা জুড়ে। এটা আমার গল্প,
তবুও রোজ আমি ফুল কুড়াতে যেতাম, তোমার উপস্থিতি আমার মনকে শান্ত করে দিত। হোক না তুমি আমার কল্পনা, তবুও তুমি তো। যখন আমার মন কেমন কেমন করতো, তখনই আমি বকুল ফুলের গাছটা তলায় গিয়ে বসে থাকতাম। গাছ থেকে ফুল ঝরে আমার উপর উপচে পড়তো, তখনই চোখ জোড়া খিচে বন্ধ করে নিতাম। এক মুহূর্তের জন্য মনে আভাস হতো যে ফুলের স্থানে তোমার হাত আমাকে চুইয়ে দিচ্ছে। দু হাতে ফুলগুলো কুড়িয়ে নিয়ে সেখানে বসেই তোমার নামে মালা গাঁথিতাম। শুয়ে আমি সুতা লাগাতে জানতাম না, তবুও মনে বড় স্বাদ জাগত তোমার জন্য বকুল ফুলের মালা গাঁথি। বহু কষ্টে আমি শুয়ে সুতা গাঁথা শিখি। রোজ তোমার নামে একটা করে মালা আমি নিয়ম করে বানাতাম। ও সরি, তোমার নাম হয়তো আমার জানা ছিল না, তবে তোমার স্মৃতিচারণ করে মালা গাঁথিতাম। তোমাকে খোঁজ আমি ছেড়েও দিয়েছিলাম। সত্যি ভেবে নিয়েছিলাম যে তুমি হয়তো বাস্তবে নেই। সেদিন সবটাই ছিল আমার ইমাজিনেশন। তুমি শুধু আমার কল্পনাতেই সীমাবদ্ধ। সকলকে ভুল প্রমাণিত করে দিয়ে সেদিন তুমি আবারও এসেছিলে আমার জীবনে। যেদিন তুমি হাসপাতালে এসেছিলে, ওই দিন তুমি একটা ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে হাসপাতালে এসেছিলে। প্রথম নজর আমার তোমার উপর পড়তে আমি ভেবেছিলাম তুমি আমার আরও এক কল্পনা। কিন্তু যখন দেখলাম তুমি মানুষের ভিড় ঠেলে একটা আহত বাচ্চাকে কোলে নিয়ে দৌড়ে আসছো, তখন আমার মাথায় কেউ একজন কড়া নাড়িয়ে জানান দেয় আমার রাগ নাগিনী আমার কল্পনা নয়, আমার বাস্তবতা, যাকে আমি একটা সময় হন্য হয়ে খুঁজেও পাইনি। সে নিজের থেকে আমার সামনে এসেছে। কোনোভাবেই আমি তোমাকে হারাতে রাজি নই, আর কোনো কিছুর বিনিময়ে আমি তোমাকে হারাতে পারবো না। এবার আমি জেনে গেছি তুমি আমার বাস্তবতা, আর আমার তোমাকে চাই। হ্যাঁ, তোমাকেই চাই। আমার রাগ রাখিনি। তোমার পিছু নেই। কেবিনের সামনে দরজার আড়াল থেকে শুনতে পারি তোমার আর ডক্টরের কথোপকথন। তুমি ঢাকা বনানীতে থাকো, এখানে মাঝে মধ্যে আসো, তবে তোমার ফ্রেন্ডের ফুফির বাড়িতে বেড়াতে। আর এবারও তাই এসেছো। রাস্তায় একটা গাড়ি এসে একটা ছেলেকে ধাক্কা দিয়ে যায়। ছেলেটা আহত হয়ে মাটিতে পড়ে কই মাছের মতো লাফাতে থাকে। তুমি যেমন আমার রাগ ডাকেনি, ঠিক তেমনই তুমি আমার করুণাময়ী। ছেলেটাকে সঙ্গে নিয়ে হাসপাতালে নিয়ে আসো। ছেলেটার ট্রিটমেন্টের সকল খরচ তুমি নিজেই দিয়েছিলে। তুমি 3 ঘন্টা হাসপাতালে ছিলে। আমিও তোমার আড়ালে তোমাকে 3 ঘন্টা ধরে দেখেছি। মুগ্ধ হয়েছি, প্রেমে পড়েছি নতুন করে। নিজের অজান্তেই তোমার কথা চিন্তা করে মৃদু হেসেছি। তোমাকে চিন্তিত দেখে আমিও বিচলিত হয়েছি। ইচ্ছে করছিল তখন তোমার সামনে হাঁটু গেড়ে বসে তোমার কপালের চুলগুলো সরিয়ে দিতে, প্যান্টের পকেট থেকে টিস্যু বের করে তোমার কপালে জমাট বাঁধা বিন্দু বিন্দু ঘামগুলোকে আলতো করে মুছে দিতে। কিন্তু আমি পারিনি। হাত পা আমার লাগাতার কাঁপছিল। তোমাকে পাওয়ার আনন্দে তারাও আত্মহারা মরিয়া হয়ে উঠেছিল। আমার তখন আরো ইচ্ছে করছিল চটে গিয়ে তোমাকে শক্ত করে হাতে জড়িয়ে ধরে নিজের সঙ্গে মিশিয়ে নিই। কিন্তু আমি আমার ইচ্ছেটাকে প্রাধান্য দিইনি, কারণ তখন আমি তোমার পরিচয় জানতাম না। হাসপাতাল থেকে বের হওয়ার পর তোমার বান্ধবীর ফুফির ফ্ল্যাট পর্যন্ত আমি তোমাকে ফলো করি। পরের দিন জানতে পারি তুমি ও তোমার বান্ধবী চলে গেছো। আমি আবারও আগের মতো হয়ে যাই। খুঁজতে হবে। আমার তোমাকে একবার হারিয়েছি, কিন্তু দ্বিতীয়বার আমি হারাতে পারবো না। দম বন্ধ হয়ে আমি মারা যাব। 2 দিন লেগেছিল আমার এটা জানতে যে তুমি গাজীপুরে থাকো। 3 দিনের দিন গাজীপুর চলে আসি শুধু তোমাকে খুঁজতে। কিন্তু আমি সঠিক ঠিকানা জানতাম না তোমার, তাই খুঁজেও পাইনি। তবে তোমার গ্রামের নাম জানতে পেরেছিলাম 5 দিনের দিন রাত্রেবেলা। 6 দিনের দিন রাতে সেখানে এসে আমি উপস্থিত হই। গভীর রাতে এসেছিলাম বলে সেদিন আর উদ্দেশ্য সফল করতে পারিনি। ভেবেছিলাম সকালে খুঁজব। মাথা গুঁজবার জন্য একটা ঠাঁই প্রয়োজন ছিল। পরের দিন সকালে আমি তোমাকে এত সহজেই যে পেয়ে যাবো সেটা কল্পনাও করতে পারিনি। আমার কল্পনার বাইরে ছিল সবটা। আমি খুঁজে পাই আমার রাগ ডাকেনি বর্ষাকে। সকালেই তোমার সম্পর্কে সবটা জানতে পারি। তোমার সামনে যাওয়ার ইচ্ছে ছিল তীব্র, কিন্তু সব ইচ্ছে পূরণ করতে নেই। বুকে হার্ট পিটটা জোরে জোরে পিট করছিল। আমি বাইরে থেকে ধুকধুক শব্দ শুনতে পাচ্ছিলাম। ডান হাত বুকের বাম পাশে রেখে হালতো চাপ দিয়ে বললাম, ওরে এবার তো থাম, পেয়ে তো গেছিস তোর প্রেয়সীকে, তাহলে কেন এত জ্বালাচ্ছিস আমাকে? তখন মনে হচ্ছিল পৃথিবী জুড়ে সকল গাছপালা, আলো, বাতাস তারাও যেন আমার খুশিতে আনন্দিত। ঠোঁটের কোণে ফুটে উঠে এক চিলতে তৃপ্তিময় হাসি। সূর্যের তীব্র রোদের রশ্মি চোখে মুখে এসে পড়ছে। সূর্যের আলোটাকেও আজ আমার ভীষণ মিষ্টি লাগছে। ইচ্ছে করছে গায়ে মাখি,
আনন্দে উল্লাসিত আমি তোমাকে পেয়ে। আমি যে তোমাকে পেয়ে গিয়েছি, তুমি শুধু একান্তই আমার। তোমাকে ভালোবেসে পড়েছি আমি। সেই পড়ে যাওয়া হৃদয় তোমার নরম কোমল হাত দিয়ে মলম তো তোমাকেই লাগাতে হবে। আমার রাগ রাখিনি বর্ষা, চলে এলাম তোমাকে রেখে আমার গন্তব্যে। বিশ্বাস করো, সেদিন তোমাকে রেখে আসতে আমার ভীষণ কষ্ট হচ্ছিল, কিন্তু আমার কিছুই করার ছিল না। আমি আসবো তোমার সামনে, তবে এখন নয়, সঠিক সময় হলে অবশ্যই আসবো। রোজ বিকালে বকুল ফুলের মালা গাঁথতাম তোমাকে স্মরণ করে। এখন তো আরো অধিক মালা গাঁথি। তোমাকে নিয়ে আমি অনেকগুলো ডায়েরি, চিরকুট লিখেছি। সময় হলে সবগুলো তোমাকে একসঙ্গে দেব। নেবে কি আমার ভালোবাসায় জমানো চিরকুটগুলো? যদি নাও, তাহলে সবগুলো চিরকুট আমি উড়িয়ে দেব খোলা আকাশে, পায়রার ডানায় বেঁধে। তুমি আলতো হাতে খুলে পড়ে নিও। কি নেবে গো আবার রাগ রাখিনি?